আজকে আমরা কথা বলবো ইন্দোনেশিয়ার একটা হাড় হিম করা হরর ফিল্ম নিয়ে, নাম গেতি ইরেং। এর মানে হলো কালো রক্তের অভিশাপ। চলুন এর রহস্যের গভীরে ঢোকা যাক, দেখা যাক কি লুকিয়ে আছে এর পেছনে। তো এই ভয়ঙ্কর গল্পটাকে আমরা ধাপে ধাপে বুঝব। মোট ৬টা ভাগে পুরো ব্যাপারটা দেখব, একটা বিয়ে থেকে শুরু করে শেষ পর্যন্ত কি হলো সবকিছু। গল্পের শুরুটা কিন্তু দারুণ সুন্দর একটা মুহূর্ত দিয়ে। রিনা আর প্রামের বিয়ে হচ্ছে। সবকিছু একদম পারফেক্ট মনে হলেও এই সুন্দর দিনের আড়ালেই কিন্তু একটা ভয়ঙ্কর কালো ছায়া ঘনিয়ে আসছিল। একদম ছবির মতো একটা বিয়ের আয়োজন, বুঝলেন? রিনা, তার মা, সবাই মিলে কত স্বপ্ন দেখছে নতুন জীবন নিয়ে। চারিদিকে হাসি খুশি, উৎসবের মেজাজ। কিন্তু ওরা তখনও জানত না এই হাসিটা বেশিক্ষণ থাকবে না। আর ঠিক তখনই এই খুশির আবেহের মধ্যে একটার পর একটা অশুভ ঘটনা ঘটতে শুরু করে। প্রথমে হঠাৎ করে রিনা ঘরের আয়নাটা দড়াম করে ফেটে গেল। এরপর তার খুব প্রিয় একটা পারিবারিক ছবি সেটাও পুড়ে ভেঙে চুরমার। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল যখন অনুষ্ঠানের জন্য রাখা পবিত্র জলটা কুচকুচে কালো হয়ে গেল, আর তার মধ্যে ভাসছে একটা মরা ইঁদুর। ভাবা যায়? বিয়ে তো হলো, এরপর রিনা আর প্রাম তাদের নতুন সংসারে পা রাখল, নতুন একটা বাড়িতে। কিন্তু ওদের দুর্ভাগ্য, আতঙ্কটা ওদের পিছু ছাড়েনি, বরং এই নতুন বাড়িতেই সেটা আরও ভয়াবহ রূপ নেয়। নতুন বাড়িতে আসার পর থেকেই অদ্ভুত সব ব্যাপার শুরু হলো। ধরুন, ঘরের মেঝেতে কোত্থেকে যেন কাদামাখা পায়ের ছাপ চলে আসছে। বাইরে কনকনে ঠান্ডা, অথচ ঘরের ভেতর অসহ্য গরম। আর তার সাথে রিনা বারবার এক রহস্যময় বুড়ো লোকের ছায়ামূর্তি দেখতে শুরু করে। প্রাম অবশ্য প্রথমে এসবে পাত্তা দেয়নি, ভেবেছিল রিনার মনের ভুল। কিন্তু রিনার ভয়টা তো সত্যি ছিল। আর এই ভয়টা খুব তাড়াতাড়ি আরও বাড়তে থাকে। ওদের হাউসওয়ার্মিং পার্টির দিন সেই বুড়ো লোকটা সবার সামনে এসে রিনার দিকে আঙুল তোলে, যেন ওকে টার্গেট করছে। এরপর তো কখনো আয়নার ভেতর, কখনো বা সোজা ঘরের ছাদ থেকে নেমে এসে রিনাকে আক্রমণ করে বসে। আর সবচেয়ে মর্মান্তিক ঘটনাটা ঘটে যখন রিনা একটা দুঃস্বপ্ন দেখে যে ওই সত্তাটা তার গর্ভের সন্তানকে খেয়ে ফেলছে। ঘুম ভেঙেও দেখে স্বপ্নটা সত্যি হয়ে গেছে। শুধু তাই না, এক রাতে ওই ভয়ঙ্কর সত্তাটা রিনার উপর ঝাঁপিয়ে পড়ে আর পরিষ্কার গলায় জানিয়ে দেয় ও কি চায়। বলে, আমি ওকে চাই। এই কথাটা শুনে রিনার পুরো পৃথিবী যেন ওলটপালট হয়ে যায়। এত কিছুর পর প্রামেরও টনক নড়ে। ও বুঝতে পারে এটা রিনার মনের ভুল নয়, ব্যাপারটা অনেক গভীর। তাই দুজনে মিলে সাহায্যের জন্য ছোটাছুটি শুরু করে। আর তখনই তারা জানতে পারে এই অশুভ শক্তির আসল নামটা কি। ওরা নার্তো নামের একজন তান্ত্রিকের কাছে যায়। নার্তোই ওদের বাড়ির ছাদ থেকে একটা অদ্ভুত জাদুর পাত্র খুঁজে বের করেন। আর উনি জানান যে রিনা আর প্রেমের উপর গেথি ইরেং করা হয়েছে, মানে কালো রক্তের অভিশাপ। এটা এক ধরনের ভয়ঙ্কর ব্ল্যাক ম্যাজিক, যা বংশশুদ্ধ শেষ করে দেওয়ার জন্য ব্যবহার করা হয়। আর এর প্রধান উপাদান হল কালো ইঁদুরের রক্ত। তবে নার্তো একটা আশার আলো দেখান। তিনি বলেন, এই অভিশাপ ভাঙা সম্ভব, কিন্তু তার জন্য 3টে কাজ করতে হবে। 1. খুঁজে বের করতে হবে কে এই কালা জাদু করেছে। 2. তার ব্যবহার করা জাদুর জিনিসটা খুঁজে বের করতে হবে। আর 3. সেটাকে ধ্বংস করে দিতে হবে। কাজটা সহজ নয়, কিন্তু এটাই একমাত্র উপায়। আর এই অভিশাপের একটা ভয়ঙ্কর প্যাটার্নও বেরিয়ে আসে। সব কিছুই যেন 7 সংখ্যাটাকে ঘিরে। রিনার প্রথম বাচ্চাটা নষ্ট হয় যখন ও ঠিক 7 সপ্তাহের প্রেগনেন্ট ছিল। এরপর অশুভ শক্তিটা আবার ফিরে আসে যখন রিনা দ্বিতীয়বার 7 মাসের প্রেগনেন্ট হয়। আর নার্তো ওদের সবচেয়ে বড় দুঃসংবাদটা দেন, বলেন যে এই সত্তা আবার ফিরে আসবে ঠিক 7 বছর পর, ওদের সন্তানের 7 বছরের জন্মদিনে তাকে নিয়ে যাওয়ার জন্য। এই 7 সংখ্যাটা যেন একটা ডেথ ওয়ারেন্ট হয়ে দাঁড়ায় ওদের জন্য। এতক্ষণ তো আমরা একটা অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই দেখছিলাম, কিন্তু গল্পের সবচেয়ে বড় ধাক্কাটা এখনও বাকি ছিল। কারণ জানা যায় এই অভিশাপের শেকড় কোনো বাইরের শত্রুর কাছে নয়, বরং লুকিয়ে আছে প্রামের নিজের অতীতে। আর সেই সত্যিটা ছিল যে কোনো ভূতের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। তাহলে আসল প্রশ্নটা হলো, কে কে করেছে এই ভয়ঙ্কর কাজটা? কার এত রাগ রিনা আর প্রামের ওপর? প্রথমে সবার সন্দেহ গিয়ে পড়েছিল রিনার এক প্রাক্তন প্রেমিকের উপর, নাম উদি। ভাবা হয়েছিল হয়তো সেই প্রতিশোধ নেওয়ার জন্য এসব করছে। কিন্তু খোঁজ নিয়ে জানা গেল অভিশাপ শুরু হওয়ার 6 মাস আগেই উদি মারা গেছে। তাহলে কে? আর তখনই প্রাম ভেঙে পড়ে, স্বীকার করে সেই ভয়ঙ্কর সত্যিটা। এই অভিশাপের পেছনে আছে মাওয়ার, প্রামের প্রাক্তন প্রেমিকা,
প্রাম যখন তাকে ছেড়ে রিনাকে বিয়ে করার সিদ্ধান্ত নেয় তখন মাওয়ার রাগে আর হতাশায় এই অভিশাপ দিয়েছিল। বলেছিল, তোমার পরিবার কোনোদিন সুখী হবে না। এই বিশ্বাসঘাতকতার সত্যিটা ছিল সত্যি হাড়িং করা। গল্পটা এবার তার শেষ পর্যায়ে চলে আসে। সেই ভয়ঙ্কর দিন, ওদের মেয়ে 2-এর 7 বছরের জন্মদিন, যেদিনের জন্য ওরা এতদিন ধরে ভয় ভলে অপেক্ষা করছিল। আর এই দিনেই রিনাকে তার জীবনের সবচেয়ে বড়, সবচেয়ে কঠিন সিদ্ধান্তটা নিতে হয়। যেমনটা ভয় করা হয়েছিল ঠিক তাই হলো। 2-এর জন্মদিনে সেই শয়তানটা ফিরে এলো। নার্তো এবং বাকি তান্ত্রিকরা তাদের সব শক্তি দিয়েও তাকে আটকাতে পারল না। যখন সব আশা শেষ, তখন একজন মা তার সন্তানের জন্য এগিয়ে আসে। রিনা ওই সত্তার সামনে দাঁড়িয়ে একটা প্রস্তাব দেয়, আমার মেয়ের বদলে আমাকে নাও, ওর জীবনের বিনিময়ে আমার আত্মা নিয়ে নাও। আর সেই অশুভ শক্তি সেই চুক্তিতে রাজি হয়ে যায়। রিনার আত্মাকে নিয়ে ও চলে যায়, পেছনে পড়ে থাকে শুধু তার নিথর শরীরটা। রিনার এই মহান আত্মত্যাগের পর অভিশাপটা শেষমেশ ভেঙে যায়, কিন্তু এই মুক্তির জন্য যে মূল্য চোকাতে হলো তা ছিল সত্যি বিধ্বংসী। আর রিনার আত্মত্যাগের ফলও মিলল সঙ্গে সঙ্গে। অলৌকিকভাবে 2-এর শরীর থেকে অভিশাপটা উধাও হয়ে গেল। যে মেয়েটা বোবা ছিল, যার শরীরে নানা বিকৃতি ছিল, সে চোখের সামনে একদম সুস্থ, স্বাভাবিক হয়ে গেল। প্রথমবার কথা বলতে পারল, নিজের চেতনা ফিরে পেল। কিন্তু এই গল্পের শেষটা সুখের নয়। অভিশাপদাতা মাওয়ারকে প্রাম খুঁজে বের করে মেরে ফেলে। রিনা তো আগেই নিজের আত্মাকে উৎসর্গ করেছে, আর এই সব কিছুর ভার সহ্য করতে না পেরে নিজেকে দায়ী করে প্রামও নিজের জীবন শেষ করে দেয়। ফলে 2 বেঁচে গেলেও সে হয়ে যায় একেবারে একা। তার বাবা মা দুজনকেই সে হারিয়ে ফেলে। তো এই হলো গীতিহ ইরেংয়ের গল্প। একটা শিশুকে বাঁচানো তো গেল, কিন্তু তার জন্য তার বাবা মা দুজনকেই হারিয়ে যেতে হলো। এই শেষটা আমাদের একটা বড় প্রশ্নের মুখে ফেলে দেয়। এটাকে কি সত্যি ন্যায়বিচার বলা যায়, নাকি এটা এক ট্র্যাজেডি যেখানে আসলে কারোরই জয় হয়নি? এই উত্তরটা হয়তো সিনেমাটা আমাদের নিজেদের ভাবার জন্যই ছেড়ে দিয়েছে।